আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান এবং আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান ও আমার পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমএ ইন ইংলিশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় রিসিপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস এই সম্পর্কে কিছু আলাপ করব। তাহলে শুরুতে আমরা দেখে নিই রিসিপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিলস কী। আমরা যদি সাধারণভাবে একটি কথা চিন্তা করি যে আসলে কি, সেটি হচ্ছে কি আমরা কোন ভাষা নিয়ে কথা বলছি, স্বাভাবিকভাবে সেটি হবে ইংরেজি ভাষা। কারণ ইংরেজি ভাষা হচ্ছে বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি? সেটি হচ্ছে একটি সাধারণ ভাষা। যে আমার ভাষা একরকম, ধরি ইন্ডিয়ার ভাষা আরেক রকম, তাহলে আমরা দুজন কিন্তু দুই ভাষায় কথা বলি। কিন্তু যদি আমরা কথোপকথন করতে চাই তাহলে কোন ভাষায় কথা বলবো? তাহলে যেই ভাষাটা আমরা চুজ করব সেটি হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। আমরা যদি ইংরেজি চুজ করে নেই তাহলে সেটি হবে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তাহলে আজকে আমরা আলোচনা করি যে আমরা আজকে রিসিপটিভ স্কিল নিয়ে কথা বলবো। তাহলে তার ভিতরে আমাদের কি থাকছে? আমরা যদি চিন্তা করি যে চার ধরনের স্কিলস আছে, সেগুলো হচ্ছে কি কি? এক হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই চার ধরনের আমাদের স্কিল। তো এর ভিতরে আমাদের রিসিপটিভ স্কিলসটা কি? লিসেনিং অ্যান্ড রিডিং স্কিলস। তাহলে কি আমরা আমরা রিসিভ করব আমাদের ব্রেইনে, কিভাবে রিসিভ করব, কোন স্কিলের মাধ্যমে রিসিভ করব, এদেরকে বলা হচ্ছে রিসিপটিভ স্কিল। এরপর যদি আমরা দেখি প্রোডাক্টিভ স্কিল, অর্থাৎ কোনো কিছু উৎপন্ন করা। আমরা কি উৎপন্ন করব? কোনো প্রোডাক্ট নয়, আমরা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়েই, যেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা শিখলাম সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা অন্য একটি কিছু তৈরি করব। অথবা আমরা লিখব, আমরা একটি কিছু প্রোডাক্ট হচ্ছে, অথবা আমরা কিছু বলবো। আমাদের ব্রেন, আমরা যা শিখলাম সেই ব্রেন আমরা প্রয়োগ করে, ব্রেন খাটিয়ে আমরা অন্য কিছু লিখব অথবা অন্য কিছু আমরা বলবো। আমরা যা কথা বলি, আমাদের বাচ্চারা দেখবেন 6 মাস কিন্তু তারা শিখে, অথবা 1 বছর কিন্তু শেখে, 1 বছর শোনে, তারপর কিন্তু একটা শব্দ তাদের মুখ থেকে বের হয়ে আসে। তো তারা কিন্তু প্রথমে শুনলো, তারপর কিন্তু ধীরে ধীরে বলা শুরু করলো। তো আমাদের কিন্তু রিসিপটিভ স্কিলটা কিন্তু খুবই জরুরি। তাহলে আমরা আজকে এই রিসিপটিভ স্কিল সম্পর্কে আলোচনা করব। এর কোন কোন ধাপগুলো আছে, কীভাবে করে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তাহলে আমরা এখন রিডিং স্কিল কি সেটি একটু দেখে নেই। রিডিং স্কিল হচ্ছে কি? রিডিং ইজ দি রিসেপটিভ স্কিল ইন দি রিটেন মোড। অর্থাৎ কি? লিখিত যে অবস্থা, সেই লিখিতভাবে এই স্কিলটা। তাহলে কি আমরা একটা জিনিস লেখা আছে সেটি আমরা পড়ব, এজন্য বলা হচ্ছে রিটেন মোড। তাহলে সেই লিখিত জিনিসটা আমরা পড়ে আমাদের ব্রেইনে ঢুকাবো, ব্রেইনে আমাদের রিসিভ করবে, সেটাকে বলা হচ্ছে রিটেন মোড। তাহলে কি? লিখিতটাকে আমরা আমাদের ব্রেইনে ঢুকাচ্ছি, তো এই জন্য বলা হচ্ছে কি এটাকে রিডিং মোড। তাহলে কিভাবে আমরা ঢুকাচ্ছি? আমরা রিডিংয়ের মাধ্যমে, পড়ার মাধ্যমে আমাদের ব্রেইনে ঢুকাচ্ছি, আমাদের ব্রেন রিসিভ করছে, এজন্য বলা হচ্ছে রিসিপটিভ। আমাদের এজন্য বলা হচ্ছে রিটেন মোড। এরপর আসি, ইট ক্যান ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস। তাহলে এটি নিজেই আরও দুটি স্কিলের উন্নতি সাধন করছে বা স্কিলের উন্নয়ন ঘটাচ্ছে। সেগুলি কি কি? সেটি হচ্ছে একইভাবে আমাদের লিসেনিং স্কিল এবং স্পিকিং স্কিল। তাহলে কি আমরা যদি একটি বিষয় পড়ি তাহলে কিন্তু আমাদের বলা হচ্ছে, স্পিকিং করা হচ্ছে, অবশ্যই স্পিকিং করা হচ্ছে। তাহলে আমাদের সেই কথা বলার অবস্থাটা উন্নতি হচ্ছে, এবং অন্যদিকে আমাদের লিসেনিং পড়লে কিন্তু আমরা সেই লিসেনিংটা আমাদের কিন্তু উন্নতি ঘটে। অন্যদিক থেকে আমি নিজে যদি একটি জিনিস পড়ি লাউডলি, আমার পড়া হচ্ছে এবং আমার লিসেনিং হচ্ছে, এবং দুইভাবে যদি আমাদের অন্যভাবে বেনিফিশিয়াল হতে পারে। আমরা যদি আমাদের সায়েন্টিস্টরা এবং লিঙ্গুইস্টরা কিন্তু এটি প্রমাণ করেছেন যে আমরা যদি জোরে জোরে পড়ি তাহলে কিন্তু আমাদের সেই পড়াটা খুব বেশি বোধগম্য হয়। কারণ আমাদের ব্রেনে দুইভাবে ঢুকছে, আমাদের চোখ দিয়ে ঢুকছে, আমরা কথা বলছি, আবার অন্যদিকে আমাদের কান দিয়ে ঢুকছে। এভাবে কিন্তু খুব বেশি কম্প্রিহেন্সিভ হচ্ছে, খুব বেশি বোধগম্য হচ্ছে, ব্রেন ভালোভাবে রিসিভ করছে।
এবং অন্যদিকে কি হচ্ছে, আমাদের আশেপাশে যদি কেউ শুনে তাদেরও কিন্তু সেই লিসেনিং ক্যাপাবিলিটিটা ইনক্রিজ হচ্ছে। তাহলে এভাবে বলা হচ্ছে ইট ক্যান ডেভেলপ ইন্ডিপেন্ডেন্টলি অফ লিসেনিং, শোনা এবং স্পিকিং স্কিলস। লিসেনিং এবং স্পিকিং এ দুটোরও সে উন্নতি ঘটাচ্ছে। রিডিং ক্যান হেল্প বিল্ড ভোকাবুলারি। তাহলে রিডিং আমাদের ভোকাবুলারিরও উন্নতি ঘটাচ্ছে। আমরা এই যে বিভিন্ন ওয়ার্ড শুনি, বিভিন্ন ওয়ার্ড আমরা জানি, সেগুলির ম্যাক্সিমামই কিন্তু আমাদের পড়ার মাধ্যমে। আমরা যদি শুধুমাত্র নেটিভ ল্যাঙ্গুয়েজে হই, ধরুন বাংলা, সেগুলি কিন্তু আমরা দেখছি মোটামুটি ব্যবহারের মাধ্যমে শিখছি, কিন্তু এরকমই কিন্তু অনেক শব্দ আছে যেগুলো আমরা জানি না, বাংলার কথাও যদি বলি। তো সেই ধরনের অর্থ আমরা কিন্তু পড়ার মাধ্যমেই কিন্তু শিখতে পারি। সেই ভোকাবুলারির আমাদের এনরিচমেন্টটা কিন্তু সেই পড়ার মাধ্যমেই হয়। তাহলে এই ভোকাবুলারি আমাদের কি করছে? দ্যাট হেল্পস লিসেনিং কম্প্রিহেনশন। তাহলে এই আমাদের ভোকাবুলারিটাও এটাও কিন্তু আমাদেরকে সেই লিসেনিং বোধগম্যতা, আমাদের শোনার যে বোধগম্যতা, এতে কম্প্রিহেনশন, যে আমাদের শোনার যে বোধগম্যতা, শোনার যেই আমাদের স্কিল অথবা যে দক্ষতা, সেটিও কিন্তু ইনক্রিজ করছে আমাদের এই রিডিং স্কিলস। তাহলে আমাদের বাচ্চাদেরকে বলা হয় তোমরা জোরে জোরে পড়ো অথবা তোমরা পড়ো। আমাদের কিন্তু বর্তমানে পড়ার অভ্যাসটা নেই বললেই চলে, একেবারে কিন্তু আমাদের তলানিতে এসে ঠেকেছে। তাহলে আমরা যদি পড়ি তাহলে কিন্তু আমাদের কী উন্নতি হচ্ছে? আমাদের লিসেনিং এবং রিডিং উভয়ই কিন্তু আমাদের উন্নতি ঘটছে। তাহলে এ হচ্ছে আমাদের রিডিং স্কিল, যে আমাদের লিসেনিং বৃদ্ধি করতে, এটা একটি রিটেন মোড, যার মাধ্যমে আমাদের রিডিং এবং লিসেনিংয়ের স্কিলের উন্নতি ঘটছে। অন্যদিকে আমাদের ভোকাবুলারিরও কিছু এনরিচমেন্ট হচ্ছে। তাহলে আমরা রিডিং স্কিল যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে কোন ধরনের রিডিং শুরুতে আমাদেরকে দিতে হবে, বা কোনগুলি দেওয়া উচিত, অথবা কোন বিষয়গুলি সহজ, সে সহজ বিষয়গুলি আমাদের শুরুতে দিতে হবে। তাহলে সহজ বিষয়গুলি কি আমরা একটু দেখে নিই। তাহলে কি হবে? জেনারেলি রিডিং টেক্সট আর ইজিয়ার। সাধারণত এই বিষয়গুলি নিচের এইভাবে যদি দেওয়া হয় তাহলে সেই বিষয়গুলি অত্যন্ত সহজ সরল হয়। কিভাবে? দে কন্টেইন সিম্পল ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারস অ্যান্ড ভোকাবুলারি টু দি স্টুডেন্টস। তাহলে যেই সেন্টেন্সগুলি হবে সেই সেন্টেন্সগুলি খুব ইজি এবং সিম্পল হবে, এবং যে স্ট্রাকচারটা হবে সেটাও হবে সিম্পল। আমরা জানি সেন্টেন্সের ভিতরে কয়েক ধরনের স্ট্রাকচার আছে। আমরা যদি কাজ হিসেবে দেখি তাহলে কিন্তু 5 প্রকার, এবং যদি গঠন হিসেবে দেখি তাহলে কিন্তু সেন্টেন্স 3 প্রকার। তাহলে কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে এইখানে সাজেস্ট করা হচ্ছে আমরা সেই সিম্পল বিষয়টি সিম্পল স্ট্রাকচারে আমরা যেন ব্যবহার করি, অথবা স্টুডেন্টসদেরকে যেন সিম্পল বিষয়টি দেওয়া হয়, এবং ভোকাবুলারির ক্ষেত্রেও সেই বিষয়টি যাতে মাথায় রাখা হয়। নাম্বার 2, দে আর শর্ট। তারা খুব ছোট হবে, যত ছোট হবে তত বোধগম্য হবে। আমরা কিন্তু অনেকেই মনে করি যত বড় হবে অথবা যত জটিল হবে ততই ভাষার বোধগম্যতা অথবা গাম্ভীর্য বাড়ে। কিন্তু বর্তমানে আমরা যে রুলসগুলো দেখছি তাহলে সেটা কিন্তু এই রুলসগুলো কিন্তু সেই কথাটাকে সমর্থন করছে না। আমাদের কিছু কিছু ভাষা ছিল অত্যন্ত জটিল, এর ভিতরে একটি ল্যাটিন যদি বলি, এটি খুবই কঠিন ছিল, অথবা এটি ব্যবহার হয়েছে খুব কম। একটি ভাষা যদি কঠিন হয় তাহলে কিন্তু স্বভাবতই এটি মানুষ বলতে চায় না, বলতে পারে না, বলতে না পারতে সহজেই কিন্তু এটি নিশ্চিহ্ন হয়ে যায়। সংস্কৃত বলা যায় এরকমই একটি, তাহলে সেটি কিন্তু ব্যবহৃত হচ্ছে না। তাহলে আমরা যত সহজ করব তত কিন্তু ব্যবহৃত হবে। আমাদের বাংলা ভাষাও কিন্তু দিন দিন অনেক চেঞ্জ হয়ে এটি শর্ট হচ্ছে। তারপর নাম্বার 3, দে কন্টেইন শর্ট সেন্টেন্সেস। তাহলে সে একই কথাটি বললাম, সেই শর্ট ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে দিতে হবে। এরপর দে আর ক্লিয়ারলি অর্গানাইজড। তাহলে এগুলি খুব সুন্দরভাবে আয়োজন করে রাখা হবে, যাতে স্টুডেন্টসরা সেই বইটি অথবা সেই গল্পটি অথবা সেই টপিকটি খুব সুন্দরভাবে পড়ে বুঝতে পারে। তাহলে কিভাবে? অ্যাজ ফর এক্সাম্পল, যেমন দেয়ার ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড স্টোরি লাইন অর এ ক্লিয়ারলি সাইনপোস্টেড আর্গুমেন্ট। অর্থাৎ যেই কাহিনীটা থাকবে, যে স্টোরিটা থাকবে,
সেগুলি খুব স্ট্রেইট ফরওয়ার্ড, সহজ সরল হবে, ছোট হবে এবং এটি বিভিন্ন চিহ্নও থাকতে পারে। চিহ্নের মাধ্যমে আমরা বুঝে নেব বা স্টুডেন্টরা বুঝে নেবে। এই ধরনের সহজ সরল ছোট ছোট সেন্টেন্স এবং চিহ্নের মাধ্যমে একটি টপিক আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা দেব। এখন আমরা নাম্বার 5 দেখি। নাম্বার 5 কি বলছে, সেটি হচ্ছে কি দে আর ফ্যাকচুয়াল, অর্থাৎ কি বাস্তবসম্মত হতে হবে। কাল্পনিক কোনো কিছু বিষয় যদি আমরা আনি তাহলে তার ভিতরে কিন্তু অবশ্যই কাল্পনিক ভোকাবুলারি আসবে। তাহলে সেই ভোকাবুলারিগুলি কিন্তু আমাদের বিগিনারদের জন্য খুব কঠিন মনে হবে। আমাদের নাম্বার 6-এ আসি। দে আর ইন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ উইথ নো স্পেশালাইজড ভোকাবুলারি। তাহলে যেই বিষয়টি বললাম, আমরা যদি স্পেশালাইজড কোনো বিশেষ কোনো জটিল কোনো ভোকাবুলারি আনি তাহলে কিন্তু স্টুডেন্টরা সেটাকে বেশ কঠিন মনে করবে। নাম্বার 7 এবং শেষ আমাদের পয়েন্টটি দেখি। দি টপিক ইজ কনক্রিট অ্যান্ড ফ্যামিলিয়ার। তাহলে সেটি জমাটবদ্ধ এবং সলিড এবং এর কোনো আগাগোড়ার সব দিক থেকে খুব অর্গানাইজড মনে হবে এবং এটি মনে হবে জীবন ঘনিষ্ঠ, যেটি আমরা জানি, যেটি আমরা বুঝি, এই টাইপের কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, এই টাইপের কোনো বিষয় আমরা পড়তে দেব। একটি বিষয় আমি একটু উদাহরণ দিচ্ছি। ড্রিঙ্কিং অর্থ বাংলাদেশে কিন্তু একরকম, আমরা যদি ইন্ডিয়া ধরি অথবা আমেরিকা ধরি তাহলে ড্রিঙ্কিং কিন্তু অর্থটা অনেকটাই অন্যরকম। তাহলে ওদের দেশের ড্রিঙ্কিং কিন্তু অ্যালকোহল ড্রিঙ্কিং বলা হচ্ছে, আর বাংলাদেশের ড্রিঙ্কিং কিন্তু আমরা কিন্তু সাধারণত পান মনে করি। আমরা পানি খাওয়া, জুস খাওয়া, সেই ধরনের বিষয়গুলি কিন্তু আমরা ড্রিঙ্কিং মনে করি। তাহলে সেই ড্রিঙ্কিং ওয়ার্ডটি যদি আমাদের সেই আমরা যেই বিষয়টি এখানে বললাম, তাহলে সেই আমাদের এই কাহিনীটা যদি একটি কাহিনী যদি আমেরিকান হয়ে থাকে, সেখানে যদি আমরা ড্রিঙ্কিং দিয়ে দিই তাহলে কিন্তু আমরা বলবো সাধারণ পানি পান। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যালকোহল ড্রিঙ্কিং অথবা এই ধরনের কিছু বলে দিতে হবে, অথবা সেই বিষয়টি রাখতে হবে বাংলাদেশি। তাহলে এই বিগিনাররা এই বিষয়টিকে সহজভাবে নেবে, আর বিষয়টি হবে সহজ এবং রিডিংয়ের জন্য আমাদের সেই সহজ সরল বিষয়গুলি রাখতে হবে, সেই কথাই এখানে বলা হচ্ছে। তাহলে আমাদের রিডিং কয় প্রকার আমরা যদি দেখি, ডিফারেন্ট ওয়েজ অফ রিডিং, এটি হচ্ছে আমাদের 4 প্রকার। নাম্বার হচ্ছে স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ রিডিং এবং এক্সটেন্সিভ রিডিং। তাহলে আমরা এখন এই সম্পর্কে, এই 4 ধরনের রিডিং সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা দেখলাম 4 ধরনের রিডিং স্কিলস। তার ভিতরে আমরা নাম্বার 1 যদি দেখি, সেটি হচ্ছে স্কিমিং। তাহলে স্কিমিং কি আমরা একটু দেখি। টু গো অর মুভ কুইকলি অ্যান্ড লাইটলি ওভার অর অন এ সারফেস। তাহলে কি একটি বিষয়ের উপর দিয়ে দ্রুত চলে যাওয়া অথবা এটাকে হালকাভাবে কোনোভাবে পড়া, সেভাবে গুরুত্ব না দিয়ে অথবা সেভাবে মনোযোগ না দিয়ে কোনোভাবে পড়ে চলে যাওয়া। অর থ্রু দি এয়ার টু গেট দি জেনারেল জিস্ট। অথবা যেটি বললাম ভাষাভাবে পড়ে চলে যাওয়া, এর সাধারণ যে মূল ভাবটা, সাধারণ যে বিষয়টা, সেটি একটু জেনেই আমরা পাস করলাম, আমরা চলে গেলাম। তার যেই গুরুতত্ত্ব অথবা সুন্দরভাবে ভিতরে ঢোকা অথবা সুন্দরভাবে আয়ত্ত করা, সেই বিষয়টা এখানে নেই। অথবা আমার খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তারপর আমি পড়ছি, এর ভিতরে কি বিষয়টি আছে সামান্য আমি পড়েই আমি বুঝে আমি পাস করলাম। জিস্ট অফ দি টেক্সট দ্যাট উই আর রিডিং, সেটি বলা হচ্ছে যে পড়াটি আমি, যে বিষয়টি আমি পড়ছি তার আমি জিস্টটা শুধুমাত্র নিয়ে নিলাম, নিয়ে আমি চলে গেলাম। আমি বাতাসে থাকলাম অথবা তার উপর দিয়ে চলে গেলাম, সে তার ভিতরে যে গভীরভাবে ঢোকা সেটি হচ্ছে না এখানে। উই ওয়ান্ট টু নো হোয়াটস ইন দি টেক্সট বাট অনলি অন এ রাদার সুপারফিশিয়াল লেভেল। আমরা সেই বিষয়টি জানতে চাই যে ভিতরে কি আছে। আমরা অনেক সময় তাড়াহুড়া করে একটি চ্যাপ্টার দেখতে চাই যে এর ভিতরে কি আছে, দেখে আমরা দ্রুত পাস করি। তো এর ভিতরে কি আছে, বিষয়টি কি আছে, চ্যাপ্টারটি কিসে নিয়ে তৈরি, কোন লেসনের ভিতরে কি থাকতে পারে, সেগুলো আমরা জেনে আমরা বুঝে যাই যে এর ভিতরে কি থাকতে পারে, আমরা দ্রুত পাস করি। তাহলে এই ধরনের ঘটনাটাকে, এই ধরনের স্কিলকে, এই ধরনের পড়াকে বলা হচ্ছে স্কিমিং। তাহলে আমরা নাম্বার 2-তে যদি দেখি তাহলে আসছে আমাদের স্ক্যানিং। স্ক্যানিংটা কি হচ্ছে, উই ক্যান স্ক্যান দি আর্টিকেল আনটিল উই ফাইন্ড হোয়াট উই আর লুকিং ফর।
তাহলে আমরা একটি আর্টিকেলের একটি বিষয়গুলি স্ক্যানের কথা বলা হচ্ছে যে আমরা আমাদের যে দরকারি বিষয়টা অথবা যেটা আমরা এক্সপেক্ট করছি, যেটা আমাদের প্রত্যাশিত বিষয়, সেটি আমরা খুঁজতে থাকি সেখানে। আমরা আমাদের এর ভিতরে কোন বিষয়টা কি বিষয় আছে সেগুলো আমরা দেখি না, আমরা স্ক্যানিংয়ের মতো আমাদের প্রয়োজনীয় বিষয়টি আমরা খুঁজতে থাকি এর ভিতরে, সেটি বলা হচ্ছে এখানে। অ্যাজ ফর এক্সাম্পল, উই ওয়ান্ট টু সি হোয়াটস অন টিভি অন 8 PM। তাহলে এটি বলা হচ্ছে যে আমরা খুঁজতে থাকি যে আমরা চাই যে এর ভিতরে 8টার সংবাদে রাত 8টার সময় আমাদের টেলিভিশনে রাত 8টার সময় কী ঘটবে, কী হবে, সেটি আমরা চার্ট থেকে অথবা আর্টিকেল থেকে বেছে নেই। Instead of starting from the beginning, we quickly move to the 8 PM section. তাহলে আমরা পুরোটা আর্টিকেল না দেখার আগে আমরা রাত 8টার সময় কি হবে আমরা দ্রুত সেখানে চলে যাই এবং আমাদের চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে সেই রাত 8টা। তার আমরা স্ক্যানিং, এটাকে বলা হচ্ছে স্ক্যানিং। আমরা সেই পুরো আর্টিকেলটা দেখলাম না, একটি নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট অংশটুকু আমরা বেছে নিলাম এবং সেটি আমরা মনোযোগ সহকারে পড়লাম, এটিকে বলা হচ্ছে স্ক্যানিং। অ্যান্ড দেন স্টার্ট রিডিং দি ডিটেলস অফ দি প্রোগ্রাম। আমরা তখন আমাদের যেই মূল বিষয়টি যখন পেয়ে গেলাম, তারপর আমরা অন্য বিষয়গুলি দেখছি। আমাদের আজকে স্টুডেন্টদেরকে একটি বিষয় পত্রিকা আমরা পড়াতে পারি না, যদিও তাদেরকে পত্রিকা দেই, তারপর তারা কিন্তু তাদের যে মেইন বিষয় সেটি কিন্তু খেলাধুলার বিষয়ে চলে গেল। সাকিব কি করলো, বাংলাদেশ, আরও যদি আমরা শর্ট করে নিয়ে আসি তাহলে বাংলাদেশ ক্রিকেট কি করলো, বাংলাদেশ ক্রিকেটের ভিতরে সাকিব কি করলো, এই ধরনের ছোট ছোট খণ্ড কিন্তু চলে আসে। এটি হচ্ছে আমাদের এই স্ক্যানিং। তাহলে আশা করছি স্ক্যানিং সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আমাদের রিডিং স্কেলে নাম্বার 3 আসছে ইন্টেন্সিভ রিডিং। তাহলে ইন্টেন্সিভ রিডিং হচ্ছে রিডিং ফর ডিটেইলড, অর্থাৎ এটি বিস্তারিতভাবে পড়া। আমরা হতে পারে কোনো বিষয় আমরা ফেলে রেখে এসেছি অথবা আমরা সেভাবে মনোযোগ দিয়ে পড়িনি, অথবা অন্য কোনো পড়া আমরা মনোযোগ দিয়ে পড়ব, বিস্তারিত পড়ব, গভীরভাবে পড়ব, সেটি হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। তাহলে কি বলছে? রিডিং ফর ডিটেইল, বিস্তারিতভাবে পড়া। মেবি the article we skim read at first is interesting and we want to read it in detail then. আমরা কিন্তু শুরুতে স্কিমিং পড়েছিলাম। তাহলে স্কিমিং মানে কি? ভাষা পড়া। আমরা সেভাবে গুরুত্ব দিয়ে পড়িনি বা আমার গুরুত্বের বিষয় নয় সেজন্য আমরা সেভাবে পড়িনি। জিসটা কোনো রকম মূল বিষয়টি বুঝতে পেরে আমরা স্কিপ করেছি, আমরা চলে এসেছি। তো এখন আমরা মনে হচ্ছে সেটি আমাদের পড়া উচিত অথবা সেটি জানা উচিত। তো এখন আমার টপিক হয়ে গেল, ইন্টারেস্টেড টপিক হয়ে গেল সেই পূর্বের টপিকটা। তো সেটি আমি এখন গুরুত্ব সহকারে পড়ব, সেটি কথা বলা হচ্ছে এখানে। আমি গুরুত্ব সহকারে, আমি এখন বিস্তারিত ভিতরে সমস্ত খুঁটিনাটি এখন মনোযোগ সহকারে পড়ব। এটি হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। Or we may do the crossword paying close attention to the clues in order to solve the puzzle. অথবা আমি আমার সেই টপিকটাকে বেশ বিদঘুটি মনে হয়েছে অথবা জটিল মনে হয়েছে, অথবা সেই বিষয়টিকে সলভ করার জন্য আমি গুরুত্ব সহকারে এবং সেই ক্লু যদি পাই, সেই ক্লু বের করার জন্য আমি গভীরভাবে সেটি পড়ছি। তাহলে যে কোনো উদ্দেশ্যে, যে কোনোভাবে আমরা যদি গভীরভাবে কোনো কিছু পড়ি তাহলে সেটি বলা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। রিডিং স্কিলের শেষ অথবা নাম্বার 4 আমরা স্কিলটি যদি দেখি তাহলে সেটি হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। তাহলে এক্সটেন্সিভ রিডিং হচ্ছে দিস ইজ দ্য ওয়ে উই ইউজুয়ালি রিড ওয়েন উই আর রিডিং ফর প্লেজার। অর্থাৎ আমরা যখন আনন্দের জন্য পড়ি তখন তাকে বলা হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। এটা হতে পারে আমাদের গল্পের বই, হতে পারে উপন্যাস, কবিতা, অথবা এমন হতে পারে অনেকের শখ ইলেকট্রনিক্স করা, অনেকের শখ আছে বিভিন্ন ধরনের ইংরেজি বই পড়া। যারা বেশ বই প্রেমিক তারা কিন্তু যে কোনো কিছু পড়ে। এরপর হতে পারে একজনের বায়োগ্রাফি পড়া। এই ধরনের বিষয়গুলো যদি আমরা যখন আনন্দের জন্য পড়ি, আনন্দের সাথে পড়ি, তখন সেই ধরনের পড়াটাকে বলা হচ্ছে আমাদের এক্সটেন্সিভ রিডিং।
তাহলে আশা করছি আপনারা এই 4টি স্কিল ভালোভাবেই বুঝতে পেরেছেন। আমাদের 4টি ওয়ে দেখার পর এখন আমরা যদি বলি আমরা স্টুডেন্টসদেরকে আমরা এগুলো কীভাবে শেখাবো, অথবা হাউ উই ক্যান উই হেল্প স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড এ রিডিং টেক্সট। তাহলে আমরা দেখি, নাম্বার 1, ফোকাস অন দেয়ার জেনারেল অর গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং বিফোর দেয়ার গ্রাস্প অফ ডিটেইল। অর্থাৎ তারা যে বিষয়টা বোঝে, যেই জ্ঞানটা অলরেডি আছে সেটা যতটুকুই হোক সেই বিষয়টাকে জাগিয়ে তোলা, সেটি তাদেরকে জিজ্ঞাসা করা, অথবা সেটি তাদেরকে তাদের ব্রেইন স্টর্মিং করা, অথবা তাদেরকে ওই বিষয়টি পড়ানো, যে তারা মূল বিষয়টি ধরার আগে, মূল লেসনটিতে যাওয়ার আগে তারা কোন বিষয়টা জানে সেই জানা বিষয়টি আগে নিয়ে আসা। তাহলে ফোকাস অন দেয়ার জেনারেল অর গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং বিফোর দেয়ার গ্রাস্প অফ ডিটেইলড। অর্থাৎ তারা সাধারণভাবে যে বিষয়টা বুঝে সেই বিষয়টার উপরেই ফোকাস করা। তাহলে আমরা যদি কিছু জানি, তাহলে সেটি যদি আমরা পারি, তাহলে সেটি দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে কিছু একটা করতে পারবো। আমরা যদি কিছুই না জানি, তাহলে কিন্তু নতুন একটা বিষয় যদি আসে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে নতুনভাবে শিখতে হবে। সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। নাম্বার 2, এনকারেজ দি স্টুডেন্টস টু ইউজ হোয়াট দে অলরেডি নো। তাহলে সেই বিষয়টি আমি আরও একবার বললাম, যে তারা যে বিষয়টি জানে সেটি তাদেরকে ইউজ করার জন্য উৎসাহিত করা। তাদের যে বিষয়টি আছে সেটি যদি তারা জানে, সেই রিলেটেড যদি কোনো কিছু আসে, তাহলে তারা কিন্তু সেটি ব্যবহার করতে পারবে। আর যদি ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু তাদের উৎসাহ এমনিতেই চলে আসে। তাহলে শিক্ষা কিন্তু উৎসাহের মাধ্যমে, আনন্দের মাধ্যমে হয়। তাহলে সেই বিষয়গুলি আমাদের দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে। দ্য নলেজ অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড অফ ইংলিশ। তাহলে তাদের সেই বিশ্ব সম্পর্কে কোন ধরনের ধারণা আছে, যে টেক্সটটি তারা পড়বে সেই সম্পর্কে ধারণা আছে কিনা, অথবা ইংরেজি কোনো একটা টপিক যদি পড়ে, তাহলে ইংরেজির সেই ধারণা তাদের আছে কিনা। ইংরেজি এবং ওয়ার্ল্ড উভয়টি সম্পর্কে তাদের সেই নলেজ থাকতে হবে, সেই তাদের নলেজ ব্যবহার করতে দিতে হবে এবং তাদেরকে এনকারেজ করতে হবে। নাম্বার 3, help them to predict what they are going to read by activating any knowledge. তাহলে তাদের সেই স্কিমা, অর্থাৎ যে তাদের পূর্বের যে নলেজটা ছিল সেটিকে বারবার অ্যাক্টিভেট করার কথা বলা হচ্ছে। তাদের সেই পূর্বের নলেজটাকে অ্যাক্টিভেট করার মাধ্যমে তাদেরকে যদি একটা প্রবিং কোশ্চেন দিই, একটি যদি সাধারণ প্রশ্ন করি, আমরা সিলেবাসের ক্ষেত্রে দেখেছি, লেসন প্ল্যানের ক্ষেত্রে আমরা কিভাবে একজন স্টুডেন্টসকে আমরা তার পাঠ সম্পর্কে পূর্ব ধারণা দিতে পারি, ক্লাসে ঢুকেই কীভাবে ধারণা দিতে পারি। একটি সেন্টেন্স বললাম ওই সম্পর্কিত, অথবা একটি ওয়ার্ড বললাম, তাহলে তাদের কোন লেসনটি আসছে সেই সম্পর্কে চিন্তা করা শুরু করে দেয়। হতে পারে সেই লেসনটি সম্পর্কে তাদের 50% বা 100%ও মিলে যেতে পারে। তাহলে সেই কথায় বলা হচ্ছে, হেল্প দেম টু প্রিডিক্ট, তাদেরকে আন্দাজ করতে দাও, দে আর গোয়িং টু রিড, তারা কি পড়তে যাচ্ছে এই সম্পর্কে তাদেরকে আন্দাজ করতে দাও। অ্যান্ড অ্যাক্টিভেটিং এনি নলেজ, তাদের যে জ্ঞানটা আছে সেটাকেই অ্যাক্টিভেট করার মাধ্যমে, দে মে হ্যাভ অফ দি টপিক অর দি টেক্সট টাইপ। তাহলে তাহলে হতে পারে তারা যে বিষয়টি পড়তে চাচ্ছে তার সাথেই তার মতোই একটি বিষয়, তার মতোই যে জ্ঞানটা সেটি তার অলরেডি আছে, এবং শুধু আমরা তাকে অ্যাক্টিভেট করে দেব, এটি হচ্ছে বিষয়। তাহলে পূর্বের নলেজটাকে আমরা খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এই 3টা পয়েন্টেই। সেই পূর্বের যে স্কিমা, পূর্বের যে আমাদের নলেজ, আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ, সেই নলেজটাকে আমরা জাগ্রত করব, এনকারেজ করব, এবং সেটি আমরা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করব, সেই ব্যবস্থা এখানে বলা হচ্ছে। তাহলে আমাদের নাম্বার 4 কি আসছে সেটি একটু দেখি। এলিসিট দি সর্ট অফ ল্যাঙ্গুয়েজ দে মাইট এক্সপেক্ট টু মিট। তাহলে তাদের কাছ থেকে জেনে নিতে হবে, তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে তারা কোন ধরনের ভাষা তারা জানতে চাচ্ছে, অথবা কোন ধরনের ভাষা তারা শিখতে চাচ্ছে, অথবা কোন ধরনের ভাষা তারা রিডিং করতে চাচ্ছে, অথবা কোন সর্ট, অথবা কোন স্টাইল, অথবা কোন ধরনের কোন লেভেলের ভাষা, সেগুলি তাদের কাছ থেকে জেনে নিতে হবে অথবা আদায় করতে হবে। রিমাইন্ড দি স্টুডেন্টস অফ দি রিডিং স্কিলস।
তাহলে তাদের ভাষার যেই রিডিং স্কিলসগুলি আছে সেই স্কিলসগুলি তাদেরকে মনে করিয়ে দিতে হবে। এভাবে আমরা তাদেরকে রিডিংয়ে পারদর্শী করতে পারি, সেই আমাদের পয়েন্টগুলি এখানে বলা হচ্ছে। তাহলে কি তাদেরকে স্টুডেন্টসদেরকে মনে করিয়ে দিতে হবে সেই রিডিং স্কিলসগুলি তাদেরকে মনে করিয়ে দিতে হবে। দে এমপ্লয় ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাহলে তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা তারা যে ভাষাটা শিখতে চাচ্ছে সেই ভাষায় তাদের যেই স্কিলগুলি আছে সেই স্কিলগুলি তাদেরকে তারা যেভাবে এমপ্লয় করে, যেভাবে ব্যবহার করে সেই নিয়মটা তাদেরকে দেখিয়ে দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে। নাম্বার 6, এনকারেজ দেম টু ইউজ এনি ভিজুয়াল ক্লুজ অ্যাভেলেবল, লেআউট, পিকচার্স এটসেট্রা। তাহলে আমরা বিশেষ করে ছোটদের বইয়ের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন যদি যে কোনো পড়ার ক্ষেত্রে, যে কোনো টেক্সটের ক্ষেত্রে আমরা পাশে একটি চিত্র দেখি, তাহলে সেই চিত্র দেখে আমরা ধারণা করে স্টুডেন্টসরা যাতে ধারণা করে নিতে পারে যে এটি কোন বিষয়ে অথবা আমাদের ভোকাবুলারিটা কী হতে পারে। আমাদের সেই ভিজুয়াল অথবা সেই ড্রয়িং অথবা চিত্রটি যাতে স্টুডেন্টসরা ইউজ করে সেই বিষয়টি এখানে বলা হচ্ছে, তাদেরকে উৎসাহিত করার জন্য। হেল্প দি স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দি স্ট্রাকচার অফ দি টেক্সট বাই ফোকাসিং। তাহলে তাদের যেই একটি সেন্টেন্স সেটি কি কঠিন, সেটি কি যৌগিক নাকি সেটি কি কমপ্লেক্স, আমরা সেই সেন্টেন্সের কথা বলছিলাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো এটিকে জটিল সেন্টেন্স দেওয়া হয়েছে কিনা, তাহলে এটিকে সিম্পল সেন্টেন্স দেওয়া হয়েছে কিনা। আমরা শুরুতেই দেখেছি সিম্পল সেন্টেন্স দিয়ে আমাদের শর্ট ফর্মে সেই সেন্টেন্সগুলো আমাদেরকে দিতে হবে যদি আমরা কম্প্রিহেন্সিভ কোনো রিডিং আমরা চাই। যদি আমরা সব লেভেলে যদি ভালো আউটকাম চাই তাহলে আমাদের সেই শর্ট সিম্পল টাইপ আমাদের টেক্সট দিতে হবে, সেন্টেন্স দিতে হবে। তাহলে সেই কথায় বলা হচ্ছে আমাদের যদি স্টুডেন্টসরা না বুঝে তাহলে তাদেরকে বুঝিয়ে দিতে হবে কোন স্ট্রাকচারে, কোন ফর্মে সেই গ্রামাটিক্যাল অবস্থাটি আছে অথবা কোন বিষয়টি আছে সেটি তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। আমরা এখন নাম্বার 8 দেখি। তাহলে কি আসছে, এনকারেজ দি স্টুডেন্টস টু ডিডিউস দি মিনিং অফ দি ওয়ার্ড ফ্রম ক্লুজ ইন দি কনটেক্সট। আমি এর পূর্বেও এই কথাটি বলেছিলাম যে কনটেক্সটের ভিতরে বিভিন্ন ধরনের ক্লুজ অথবা আমাদের বিভিন্ন ধরনের চিহ্ন থাকতে পারে। সেই চিহ্ন দিয়ে স্টুডেন্টসদের সেই একটি জটিল শব্দ তার মানে অথবা সেই বিষয়টি বোঝার জন্য তাকে উৎসাহিত করতে হবে পাশের চিত্রটি থেকে, যাতে সে বুঝে নিতে পারে এর অর্থ কী হতে পারে বা বিষয়টি কী হতে পারে। Number 9, help the students to use a dictionary efficiently to find the meaning of unknown words. অর্থাৎ আমরা স্টুডেন্টসরা যদি কোনো শব্দ বুঝতে না পারে তাহলে তাদেরকে একটি ডিকশনারি দিতে হবে এবং ডিকশনারি ইউজ করার জন্য তাকে উৎসাহিত করতে হবে এবং ডিকশনারি ব্যবহার করার নিয়মটাও তাকে বলে দিতে হবে। সে যদি একটি আননোন ওয়ার্ড যদি বুঝতে না পারে, জানতে না পারে, তাকে হেল্পের জন্য একটি ডিকশনারিও দিতে হবে এবং তাকে ইউজেরও সেই ইনস্ট্রাকশন বুঝিয়ে দিতে হবে। নাম্বার 10, গিভ প্ল্যান্টি অফ সাপোর্ট। তাকে প্রচুর সহায়তা করতে হবে। সহায়তা যদি টিচার্স না করে তাহলে তার বোঝার খুব জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তাকে সব ধরনের সাপোর্ট তাকে দিতে হবে, especially with lower students or those who are not confident about reading. তাহলে স্পেশালি বিশেষভাবে সেই সমস্ত স্টুডেন্টসদেরকে যারা একটু পুয়ার, যারা একটু দুর্বল টাইপের, তাদেরকে দিতে হবে এবং যারা কনফিডেন্ট নয়, যারা বুঝতে পারছে না তারা কি পারবে কি পারবে না এবং হয়তোবা তাদের সেই ট্যালেন্ট আছে কিন্তু তারা নিজেকে সেই পর্যায়ে নেওয়ার জন্য সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড নয়, তাদেরকে খুব বেশি হেল্প দিতে হবে, সেটি বলা হচ্ছে এখানে। এনকারেজ দিস স্টুডেন্টস টু ওয়ার্ক টুগেদার অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার। তাহলে এক্ষেত্রে এনকারেজ করতে হবে স্টুডেন্টসদেরকে একজন আরেকজনকে সাহায্য করার জন্য এবং তারা একত্রিতভাবে কে কোনটা পারলো না এগুলি তাকে জেনে বুঝে পড়ার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে এবং তাদেরকে সাপোর্ট করতে হবে সব দিক থেকে। তারা যদি স্পেশাল কোনো টেক্সট পড়তে চায় সেই বিষয়েও তাদেরকে মোটিভেট করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকের রিডিং স্কিল।
আমরা রিডিং স্কিলটা যদি উন্নতি করতে পারি তাহলে কিন্তু আমাদের অন্যান্য স্কিলটা আমরা শুরুতেই দেখলাম অন্যান্য স্কিলটা কিন্তু এমনিতেই উঠে আসে। তাহলে আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট রিডিং স্কিল আমরা আজকে দেখলাম। তাহলে আমার এই ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে লাইক দেবেন এবং যদি উপকৃত হয়ে থাকেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমরা এই পৃথিবীতে কতদিন থাকি, কে কোন দিন বেঁচে থাকি জানি না। যদি একজন স্টুডেন্টও আমার দ্বারা উপকৃত হয়ে থাকে তাহলে এটাই হবে আমার সার্থকতা। তাহলে আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।